প্রিয় দেশবাসী, সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন প্লিজ। কারা বাংলাদেশের শত্রু, কারা বাংলাদেশের জনগণের শত্রু? গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটি প্রতিবাদ করছেন। আজকে বাংলাদেশটা কোথায় যাচ্ছে, তাদের এই স্বার্থগুলো তারা তুলতে পারছে না। আজকে যদি একটা অমানুষ সরকার একটা আসতো, একটা বেয়াদব সরকার আসতো, একটা দুর্নীতিবাজ সরকার আসতো, কিলার সরকার আসতো, খুনি সরকার আসতো, তাহলে ওই মানুষগুলো আসলে শান্তশিষ্ট থাকতো। তারেক রহমান একটা ভদ্রভাবে রাষ্ট্র চালাচ্ছে। তার মন্ত্রণালয়ে তার 30% বিদ্যুৎ ব্যবহার করছে, আর 70% বিদ্যুৎ অফ করে দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। ওনারা বিদ্যুৎ ব্যবহার করছে না, কারণ বিদ্যুতের সংকট অনেক আগে থেকে বাংলাদেশে হয়ে আসছে। তারেক রহমান রীতিমতো এই দেশের গরিব অসহায় মানুষের গলার মধ্যে ছড়িয়ে বসিয়েছেন। লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, মানুষের ভোগান্তি, এগুলোর জন্য এটা বলছি না। এই দায়টা পুরোপুরি তারেক রহমানের উপর দেওয়া যায় না, কারণ এটা তারেক রহমানের কর্মের ফল না, এটা হচ্ছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারের কর্মের ফল। দেশে গ্যাসের চরম সংকট চলছে, এর আগে ছিল তেলের ক্রাইসিস, সাথে বিদ্যুতের মানে লোডশেডিং। আচ্ছা, এই ক্রাইসিস ইচ্ছাকৃত কৃত্রিম ভাবে দীর্ঘায়িত করা হচ্ছে কি? আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, অনুরোধ থাকবে তাদের সকলের কাছে পুরো ভিডিওটি দয়া করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সাবেক সেনা কর্মকর্তা জাফর সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যু নিয়ে দেশ প্রায় অশান্ত, নানা ধরনের আলোচনা হচ্ছে, বিশেষ করে সমালোচনা বিতর্কের মুখে পড়েছে। বেশ কিছু কারণকে ঘিরে আমাদের নবনির্বাচিত সরকার, বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করে যাচ্ছে যথাসাধ্য তিনি এই পরিস্থিতি মোকাবেলা করার। বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, এছাড়াও আরও নানাবিধ ঘটনা ঘটেছে। দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করে সাবেক সেনা কর্মকর্তা জাফর সরকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে এবং কথা বলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কিছু বার্তা পৌঁছেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে সেনা কর্মকর্তা জাফর সরকার। তিনি বলেছেন, দেশকে কারা অশান্ত করতে চায় সে বিষয়ে কথা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি সাবেক সেনা কর্মকর্তা জাফর সরকারের মুখ থেকে তিনি কি মনে করেন দেশকে আসলে কারা অশান্ত করতে চাচ্ছে, কেন সেই সেনা কর্মকর্তার ভিডিওটি নিয়ে এত আলোচনা হচ্ছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন সেনা কর্মকর্তা জাফর সরকার, এই মুহূর্তে আমরা দেখব সেটি, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে সকলের কাছে শেয়ার করে দিবেন। প্রিয় দেশবাসী, সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন প্লিজ। কারা বাংলাদেশের শত্রু, কারা বাংলাদেশের জনগণের শত্রু? গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটি প্রতিবাদ করছেন। এনসিপি বাংলাদেশে বিদ্যুৎ নাই, সামনে হারিকেন জড়াইয়া পিছন দিক দিয়া তারা ফ্যানের বাতাস খাচ্ছে, বিদ্যুৎ ব্যবহার করতেছে, আবার বলছে বিদ্যুৎ নাই। এই যে একটা মব সৃষ্টি করতেছে, জনগণের জন্য মিথ্যা একটা প্রচার করতেছে, তারেক রহমান সাহেবকে এটা তো প্রতিবাদ করেছে সারা বাংলাদেশের মানুষ, তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে। আমরাও বলি মব সৃষ্টি করার কাজই হচ্ছে এনসিপির। আজকে বাংলাদেশটা কোথায় যাচ্ছে, তাদের এই স্বার্থগুলো তারা তুলতে পারছে না। আজকে যদি একটা অমানুষ সরকার একটা আসতো, একটা বেয়াদব সরকার আসতো, একটা দুর্নীতিবাজ সরকার আসতো, একটা কিলার সরকার আসতো, খুনি সরকার আসতো, তাহলে ওই মানুষগুলো আসলে শান্তশিষ্ট থাকতো। তারেক রহমান একটা ভদ্রভাবে রাষ্ট্র চালাচ্ছে। তার মন্ত্রণালয়ে তার 30% বিদ্যুৎ ব্যবহার করছে, আর 70% বিদ্যুৎ অফ করে দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। ওনারা বিদ্যুৎ ব্যবহার করছে না, কারণ বিদ্যুতের সংকট অনেক আগে থেকে বাংলাদেশে হয়ে আসছে। ওনারা যতটুকু পারতেছে কাজ করতেছে। যদি আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ উদ্বোধন হয়ে যায়, বাংলাদেশে আরো 30 থেকে 40% মানুষ বিদ্যুৎ থেকে আরো তারা ব্যবহার করার উপযোগী হয়ে যাবে। তখন অনেকটাই আমাদের বিদ্যুতের সংকট কেটে যাবে। কিন্তু তারেক রহমান নতুন সরকার গঠন করেছে, 6 মাস হয়েছে। ইউনূস সরকার এই বাংলাদেশটাকে একদম শূন্য হাতে রেখে গেছে তারেক রহমানের কাছে। তার পূর্বে শেখ হাসিনা দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে গেছে। এই যে বাংলাদেশে এত উন্নয়ন শেখ হাসিনা করছে, সমস্ত বিদেশ থেকে ঋণ করে দেশটাকে ধ্বংস করে থয়ে গেছে। নিজের দেশের উন্নয়ন দেখাই নাই, সমস্ত বিদেশের টাকা দিয়ে ঋণ করে দেশের উন্নয়ন দেখায় বিশ্বের মধ্যে উনি নামি দামি নিজেকে পরিচিত করতেছে। আমি দেশ উন্নয়ন করেছি, অথচ সুদি করে টাকা এনে ঋণ করে উন্নয়ন করা, এটাকে উন্নয়ন বলে না। তো ডক্টর ইউনূস আসার পরে উনি বাংলাদেশের জন্য কিছুই করে নাই, শুধুমাত্র একটা জনগণের জন্য একটা গ্রহণযোগ্যতা ছিল। তাকে দেখে ভারত ভয় পাইতো, ভারতের সাথে উনি চোখ রাঙায় কথা বলতে পারতো, এইটাই। কিন্তু উনি এসে ওনার স্বার্থগুলো দেখেছে, বাস টাকা ট্রান্সফার করেছে। জামাত শিবির এনসিপির পেট ভরিয়ে গেছে, যে জামাত শিবিরে আজকে এই টাকা দিয়ে বাংলাদেশটাকে মব সৃষ্টি করেছে। এবং আমি অনেকবারই বলেছি যে এনসিপির কাছে যে টাকা আছে, সেই টাকা দিয়ে বিএনপির মতো রাজনৈতিক দল 2-4-5টাকে তারা পালতে পারবে। এই অল্প কয়টা রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছে যে টাকা আছে। কারণ এই যে কদিন আগেও দেখেন, আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায় 11,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমার হিসাবে আরো বেশি, আরো হয়তো ধরা খাবে, আমি যেটা ক্যালকুলেশন করেছি।
অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই এবং বিভিন্ন রাষ্ট্রে তারা টাকা ট্রান্সফার করেছে। এবং আমি নগদ কথা বলেছি যে এনসিপির কাছে যে পরিমাণ বাংলাদেশের টাকা আছে, এই জন্য বলেছিলাম বাংলাদেশের 500 টাকা 1000 টাকা নোট বাতিল করে দেন, দেখবেন যে এই টাকার শক্তি তাদের চলে গেছে। তখন তারা ভিক্ষা করেও ওই সারা বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নের পদযাত্রা করবে, সেই টাকা তারা কামাইতে পারবে না। কারণ এই টাকা ছাড়া তো হাজার হাজার লোক সমাবেশ করা, সারা বাংলাদেশে দামি দামি গাড়ি ব্যবহার করে, ফ্ল্যাট ব্যবহার করা, এগুলো রাজকীয় হালে জীবনযাপন করা, এগুলো তাদের সব ছুটে যাবে। কারণ তাদের কাছে যেই টাকা আছে, যদি এখন 1500 টাকা নোট বাতিল করা হয়, তাহলে বাংলাদেশে দেখবেন যে দুর্নীতিবাজরা কোথায় যায়। তো তারেক রহমানকে মব সৃষ্টি করে কয়দিন আগে দেখলাম তেলের সংকট, আন্তর্জাতিক সংকট পড়েছে, না তারেক রহমানের দোষ। গ্যাসের সংকট পড়েছে, এটাও তারেক রহমানের দোষ। বিদ্যুতের সংকট পড়েছে, এটাও তারেক রহমানের দোষ। আবার কিছুদিন কালকে পরশুদিন দেখলাম এক জামাতের নেতার গোডাউনে 80,000 মানে গ্যাসের বোতল পাওয়া গেছে। এরকম যে আরো কত জায়গায় ছোটখাটো আছে, তাহলে বাংলাদেশের সংকট হবে না। কারণ যেভাবে হোক বাংলাদেশে সরকারকে বদনাম করতে হবে। গ্যাস তারেক রহমান খাচ্ছে, পেট্রোল তারেক রহমান খেয়ে ফেলতেছে, বিদ্যুৎ তারেক রহমান খেয়ে ফেলতেছে। একটা জিনিস মাথার মধ্যে মানে বুঝে আসে না যে তারেক রহমানের বিরুদ্ধে তারা কথা বলতেই হবে, না হলে শান্তিতে নাই। অথচ দেশের সাধারণ মানুষ কিন্তু এই তারেক রহমানের দিকে চাচ্ছে যে এই সরকার আসাতে আমরা দ্রব্যমূল্য দামের অগ্রগতি বাড়ে নাই, আমরা পেটে মানে খেয়ে পরে কোনো রকম বেঁচে আছি, শান্তিতে আছি, কোনো মব সৃষ্টি হচ্ছে না। যারা মব সৃষ্টি করতেছে, প্রিয় দেশবাসী, তাদেরকে আপনারা চিনে রাখুন, তাদেরকে বয়কট করুন। আর আরেক দিক দিয়ে ইটালি প্রবাসী মনির হোসেন যেই দলের প্রধানমন্ত্রীকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে যে বাজে মন্তব্য করতেছে, তারেক রহমান কিন্তু এদিক দিয়ে শুনছে, এদিক দিয়ে বের করে দিচ্ছে। কারণ এদিক দিয়ে তাকালে উনি দেশের মানুষের পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে, উনি যে আই হ্যাভ এ প্ল্যান করে দেশের যে বিভিন্ন আইটেম বা বিভিন্ন উন্নয়নের যে উনি প্রতিচ্ছবি মানুষকে প্রকাশ করতেছেন, সেগুলো উনি করতে পারবেন না। কারণ ওনারও কিন্তু বাবা প্রধানমন্ত্রী, মা প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এগুলো ওনারও ভিতরে কিন্তু রাগ আছে, খুব আছে, কিন্তু উনি দেখাচ্ছেন না। যেভাবে হোক মানুষের জন্য কিছু করতে হবে, এটাই তার প্রতিজ্ঞা। আমরা যদি তাদেরকে সুযোগ না দিই, বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়ে আমরা উন্নয়নের রাষ্ট্রে থেকে পরিণত হবো না। যেভাবে মনির ইটালি থেকে যে ভাষাগুলো ব্যবহার করছে, সারা বাংলাদেশের মানুষ, ফেসবুক যারা চালা, সবাই কিন্তু প্রতিবাদ করেছে। এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। তো শেখ হাসিনা এত বাজে একটা নেত্রী ছিল, এত ব্যবহার খারাপ ছিল, আওয়ামী লীগের শতকরা 90% লোকের ব্যবহার খারাপ ছিল, জনগণকে কণ্ঠ টিপে ধরতো, জনগণকে কথা বলতে দিত না, সবকিছু তারাই ভাষা খারাপ করতো। এত বাজেভাবে রাষ্ট্র পরিচালনা করার পরেও শেখ হাসিনাকে সারা বাংলাদেশের মানুষ এত খারাপভাবে কেউ ব্যবহার করে নাই, গালাগালি করে নাই। অথচ শান্ত শিষ্ট একজন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সাদা সুদা মানুষ, একজন মানবিক মানুষ, তাকে যে ধরনের ভাষা ব্যবহার করেছে, এগুলো আসলে মানুষ না, এগুলো হচ্ছে অমানুষ, অমানুষ, অমানুষ। এদের চেহারা এক্সপ্রেশন দেখছেন, বোঝা যায় মদখোর, গাঁজাখোর, টুকাই। এরা বলে ইউরোপে থাকে, এদের যে ভাষার আচরণ, মুখের যে এক্সপ্রেশন, মানুষ প্রস্তাব করে দেওয়া উচিত। তাকে যেখানে পাবেন তাকে মারবেন না, ডাইরেক্ট মুখের মধ্যে প্রস্তাব করে দিবেন যারা ইটালি প্রবাসী আছেন। প্রিয় দেশবাসী, দেশটাকে আমরা সকলেই ভালোবাসি। তারেক রহমান চাচ্ছে এই বাংলাদেশের মালিক জনগণ, উনি জনগণের জন্যই কাজ করতেছে, জনগণের বিরুদ্ধে উনি কোনো কাজ করতেছে না। তাই উনি চাচ্ছে আমরা যে দেশের নাগরিক, আমরা যে দেশের প্রজাতন্ত্রের মালিক, উনি এটা বোঝাতে চাচ্ছে দেশের মালিক জনগণ, কোনো রাজনৈতিক দল না, কোনো সরকার না। আমরা এই সরকারকে সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। প্রিয় দেশবাসী, সবাই একটা শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম। তারেক রহমান রীতিমতো এই দেশের গরিব অসহায় মানুষের গলার মধ্যে ছড়িয়ে বসিয়েছেন। লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, মানুষের ভোগান্তি, এগুলোর জন্য এটা বলছে না। এই দায়টা পুরোপুরি তারেক রহমানের উপর দেওয়া যায় না, কারণ এটা তারেক রহমানের কর্মের ফল না, এটা হচ্ছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারের কর্মের ফল। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবে। কিন্তু তারেক রহমানকে অবশ্যই যে দায় নিতে হবে, সেটা হচ্ছে 3 আগস্ট 2026 অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করে দেয় তারেক রহমান সরকার। কোনটা বাতিল করেছে? 2026 সালে ডক্টর ইউনূসের করা ওষুধের নীতিমালা। আর এই নীতিমালা বাতিল করে 1994 সালে নীতিমালায় ফিরে গেছেন তারেক রহমান সরকার। 1994 সালে ওষুধের নীতিমালা অত্যাবশ্যকীয় ওষুধ লিস্টে ওষুধের সংখ্যা ছিল 117টি, যার সহজ মানে হলো এই 117টি স্পেসিফিক ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেবে। কোম্পানিগুলো চাইলে তাদের মন মর্জি মতো, ইচ্ছা মতো অতিরিক্ত লাভ করার জন্য এই ওষুধগুলো থেকে তারা দাম বাড়াতে পারবে না, যেটা নির্দিষ্ট দাম সরকার নির্ধারণ করে দেবে। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু গরিব, বেশিরভাগ মানুষ যেহেতু দারিদ্র সীমার নিচে বসবাস করে, মানুষের এই মেডিসিন রেগুলারলি লাগে, সেই দিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার সেই সংখ্যাটা 295 করে। অর্থাৎ আগে 117টা ওষুধের দাম কোম্পানিগুলো বাড়াতে পারতো না, সরকার নির্ধারণ করে দিত। এখন সেই সংখ্যাটা 295। এই 295টা স্পেসিফিক ওষুধের দাম কোম্পানিগুলো চাইলে মন মর্জি মতো বাড়াতে পারবে না। আপনি বাজারে গেলে বা মার্কেটে গেলে আপনার পছন্দ মতো জিনিস দামাদামি করে কিনতে পারেন। এক দোকানে দামাদামিতে না বললে অন্য দোকান থেকে কিনতে পারেন, কিন্তু ওষুধের বেলায় সেই জিনিসটা হয় না। আপনি যে ফার্মেসিতেই যান না কেন, ওষুধের ক্ষেত্রে দামাদামি করার কোনো সুযোগই থাকে না। তো সেই দিকটা বিবেচনা, ওষুধ যাতে মানুষের সাধ্যের মধ্যে থাকে, যাতে এই স্পেসিফিক ওষুধগুলো থেকে অতিরিক্ত প্রফিট কোম্পানিগুলো করতে না পারে, সেজন্য মানুষের কল্যাণের কথা চিন্তা করেই এই ওষুধের সংখ্যা 117 থেকে 295 করা হয়। এবং অন্তর্বর্তী সরকার দাবি অনুসারে এই 295টা মেডিসিন 80
80% মানুষের প্রাথমিক চিকিৎসার চাহিদা পূরণ করতে পারবে, একই সঙ্গে এগুলো দেশের মানুষের 80% রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু বিএনপি বা তারেক রহমান সরকার এসে করলো কি, তারা এই গুরুত্বপূর্ণ 295টা ওষুধের নীতিমালা বাতিল করে দিয়ে সেই পুরনো 117টা ওষুধের নীতিমালা ফিরিয়ে নিয়ে আসলো। যে 295টা ওষুধের কারণে এই দেশের দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, ধনী গরিব নির্বিশেষে সরাসরি দেশের 18 কোটি মানুষ উপকৃত হতো, বিএনপি সরকার সেই নীতিমালা বাতিল করে দিল। কেন বাতিল করে দিল? এদেশের সাধারণ জনগণ কি বিএনপির শত্রু? এদেশের সাধারণ জনগণ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেনি, তারেক রহমানকে নির্বাচিত করেনি? করেছে তো। কিন্তু বিএনপি এদেশের সাধারণ জনগণের বিরুদ্ধে গিয়ে, দেশের সাধারণ জনগণের কথা চিন্তা না করে, সাধারণ জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেই, ব্যবসায়ী গোষ্ঠীর পকেট ভরানোর জন্য দেশের সাধারণ মানুষের টাকা দিয়ে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থেই এই নীতিমালা বাতিল করে দিছে। এর বাইরে আর অন্য কোনো কারণ নাই। এবং বিএনপি বলা যায় দেশের সাধারণ মানুষের সাথে হাসিনার চাইতে বড় প্রতারণা শুরু করেছে এই ওষুধ শিল্পে। এই যে এসেনশিয়াল ড্রাগ লিস্ট 117টা ওষুধ, এটা ছিল 1994 সালের নীতিমালা। এরপর হাসিনা 2016 সালে সেই সংখ্যা বাড়িয়ে 285টা করে। প্রফেসর ইউনূস 285 থেকে মাত্র 10টা বাড়ায় 295টা করে। এক্ষেত্রে আপনি একটু টাইম ফ্রেমটা খেয়াল করেন। 1994 সালের নীতিমালা ছিল 117টা। এরপর 2016 সালে সেই নীতিমালা পরিবর্তন করা হয়েছে, এখানে প্রায় 20 বছরের গ্যাপ। 2016 সালের সেই সংখ্যাটা করা হয় 285। এরপর 2026 সাল, এখানেও কিন্তু প্রায় 10 বছরের গ্যাপ। 26 সালে এসে মাত্র 10টা বাড়ায় 295টা করা হয়। সো যেখানে তারেক রহমান ক্ষমতায় আসছে আরো 1.5 বছর বা 2 বছর পর, সেই 2 বছরে তারেক রহমান নিশ্চয়ই সংখ্যাটা 85 থেকে আরেকটু 85 থেকে 95 থেকে আরেকটু বাড়াইতে সেটা 300 করতেন বা 305 করতেন জনগণের সুবিধার জন্য, জনগণের স্বার্থের জন্য। কিন্তু তারেক রহমান সেটা না করে তারেক রহমান ফিরে গেলেন সেই 1994 সালের নীতিমালায়। এবার আপনাকে আমি একদম সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করি। 1994 সালে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কত ছিল? এখন কত? বাংলাদেশে ডায়াবেটিস রোগের আক্রান্ত সংখ্যা কত ছিল? এখন কত? বাংলাদেশের থ্যালাসেমিয়া আক্রান্ত কত ছিল? এখন কত? বাংলাদেশে কতজন রোগীর হার্ট অ্যাটাকে মারা যেত বা কতজন রোগীর হার্টে রিং বসানো হতো? তো সেই সংখ্যা তো ট্রিমেন্ডাসলি বাড়ছে। 1994 সালে বাংলাদেশের পপুলেশন কত ছিল? 2020 সালে এসে বাংলাদেশের পপুলেশন কত? তো এই জায়গায় আপনি সাধারণ মানুষের কথা চিন্তা না করে, রোগের কথা চিন্তা না করে, সাধারণ মানুষের রোগকে প্রায়োরিটি না দিয়ে আপনি সামনের দিকে না গিয়ে আপনি চলে গেলেন পেছনের দিকে। আপনার প্রফেসর ইউনূসটা ভালো লাগে না, সমস্যা নেই, ফাইন, বাদ করে দেন। কিন্তু 2016 সালের নীতিমালা কেন বাদ করে দেওয়া হলো, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয় নাই। বাংলাদেশের মানুষের মিনিমাম মৌলিক অধিকার যে চিকিৎসা, সেই চিকিৎসা এই রাষ্ট্র প্রোভাইড করতে পারে না। অপরদিকে মানুষ যে সাধ্যের মধ্যে থেকে যে মেডিসিনটুকু কিনে খেত, সেটাও তারেক রহমান দেশের সাধারণ মানুষ থেকে কেড়ে নিয়েছেন। এই বুদ্ধিগুলো তারেক রহমানকে আসলে কে দেয়? মানে সাধারণ মানুষের এগেইনস্টে গিয়ে তারেক রহমান আসলে কই যেতে চান? এরপর আসেন জ্বালানি তেল, গ্যাসের সংকট, এলএনজি সংকট, বাসাবাড়ি গ্যাসের সংকট। এই জিনিসগুলোর ভোগান্তি সারা দেশ জুড়ে আপনারা দেখতেছেন। আর এর মধ্যে রীতিমতো এক ডাকাতির মিশনে সরকার সহযোগিতা করতেছে বসুন্ধরা গ্রুপকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান রেজানুর রহমানকে 26 জুলাই রাতে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়। কেন সরিয়ে দেওয়া হয়? কারণ তিনি বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেলের আমদানির অনুমতি দিতে রাজি হন নাই। আরো সহজ করে বললে, বসুন্ধরা গ্রুপের মতো মাফিয়া ভূমিদস্যু গ্রুপের হাতে বাংলাদেশের অত্যন্ত সেন্সিটিভ সেক্টর জ্বালানি, সেই জ্বালানি সেক্টরের পরিশোধিত জ্বালানি আমদানির লাইসেন্স দিতে তিনি রাজি হন নাই। ফলে 4 দিনের মাথায় হঠাৎ করে রাতের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দিয়ে নতুন করে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অনুমতি দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে মাত্র 4 দিন। এবং এই যে অনুমতি দেওয়ার জন্য যিনি চিঠি লিখেছেন, তিনি কে জানেন? তিনি আর কেউ নয়, বসুন্ধরা গ্রুপের এমডি, মুনিয়ার দর্শক এবং হত্যাকারী সায়েম সোবহান আনভীর, যে হাসিনা পালায় যাওয়ার সাথে সাথে নিজেও পালায় যায়, আবার অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছর বাংলাদেশের মাটিতে পা ফেলার সাহস করেনি। কিন্তু বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে সে আবার বীর দর্পে বাংলাদেশের মাটিতে প্রবেশ করে এবং তার এক চিঠিতে একটা সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। অথচ এই টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত রেপিস্ট কিলার অন্য যে কোনো সভ্য দেশ হলে এতক্ষণ হাজতে থাকতো, 14 শিখের মধ্যে থাকতো। কিন্তু বাংলাদেশ বলে হয়তো তার এক চিঠিতে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। যদিও মন্ত্রী সাহেব বলেছেন কোন এক গ্রুপের জন্য এই জ্বালানি আমদানি নীতিমালা তৈরি করা হয় নাই, বিষয়টা সবার জন্য উন্মুক্ত, কিন্তু বাস্তবতা সেটা বলে না। বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়েছে 4টা গ্রুপ, তার মধ্যে টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ অন্যতম। আর এই 4টা গ্রুপের মধ্যে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি বসুন্ধরা গ্রুপই পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়েছে। বাকি সব ক্রুড অয়েল এনে পরিশোধন করে দেন বিক্রির অনুমতি চেয়েছেন। অলরেডি দেশে বেসরকারি খাতে ক্রুড অয়েল এনে পরিশোধন করে তারা সরকারের মাধ্যমে সরকারের কাছে সেটা বিক্রি করতেছে। তো বসুন্ধরাই একমাত্র গ্রুপ যারা পরিশোধিত তেল, রিফাইন অয়েল নিয়ে এসে বাংলাদেশের মার্কেটে বিক্রির অনুমতি চেয়েছে। আর যেহেতু চেয়ারম্যান অনুমতি দেয় নাই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সহজ কথায় শুধুমাত্র বসুন্ধরা গ্রুপকে সুযোগ করে দেওয়ার জন্যই নীতিমালা পরিবর্তন করা হয়েছে। অনুমতি না দেয় চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়া খুব একটা খারাপ বিষয়টা এমন না, বিশ্বের অনেক দেশ সেটা করতেছে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন আর প্রক্রিয়াটা স্বচ্ছ হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কোন প্রক্রিয়া হয়েছে? রাতের আধারে হঠাৎ করে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে, আরেকটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে জোর জবরদস্তি করে একটা নির্দিষ্ট টাইম ধরিয়ে দেওয়া হয়েছে, কারোর সাথে আলাপ আলোচনা ছাড়া, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া, সাধারণ মানুষের আলাপ আলোচনা ছাড়া, অভিমত ছাড়াই আপনি নতুন করে একটা নীতিমালা তৈরি করলেন, বলতেছেন সবার জন্য, কিন্তু আদতে দেখা যাচ্ছে এটার স্বার্থ বা সুবিধা পুরোটাই যাবে বসুন্ধরা গ্রুপের হাতে। তো যখন এমন একটা প্রক্রিয়া, একটা চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়, আবার একদম তড়িঘড়ি করে
করে একটা নীতিমালা পরিবর্তন করা হয়, তখন সাধারণ মানুষের সন্দেহ হওয়াটা অমূলক কিছু না। আর যখন বসুন্ধরার মতো ভূমিদস্যু অর্থ পাচারকারী প্রমাণিত মাফিয়া গ্রুপের হাতে এত বড় সেন্সিটিভ সেক্টর তুলে দেওয়ার পরিকল্পনা হয়, তখন সন্দেহটা আরো বাড়ে। বর্তমানে সরকার ক্রুড অয়েল কিনে এরপর সেটা রিফাইনারিতে রিফাইন করে ডিলারের মাধ্যমে সারা দেশের বাজারে ছাড়ে। আর এই তেল যাতে জনগণের সাধ্যের মধ্যে, নাগালের মধ্যে থাকে, বাজারে স্থিতিশীলতা থাকে, সেজন্য রিফাইন করার পর তেলের দাম যদি 120 টাকা হয়, তাহলে সরকার সেখানে ধরে নেন 20 টাকা ভর্তুকি দিয়ে বাজারে 100 টাকা দামে ছাড়ে, উদাহরণস্বরূপ। সো এই 100 টাকা দামে ছাড়ার কারণ হচ্ছে সরকার নিজে থেকে ভর্তুকি দেওয়ার কারণ হচ্ছে বাজারে একটা স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কিন্তু প্রাইভেট কোম্পানি যখন পুরোপুরি পরিশোধিত তেলটাই কিনে নিয়ে আসবে, সে যখন 120 টাকায় তেলটা কিনে নিয়ে আসতেছে, বাংলাদেশে নিয়ে এসে তো সে 119 টাকা বা 100 টাকায় বিক্রি করবে না, সে নিজে লস দিয়ে বিক্রি করবে না, বরং সে যেটা করবে 2 টাকা বেশি দিয়ে 122 টাকায় বিক্রি করবে। সো যদি এরকম একটা পরিস্থিতি হয়, প্রাইভেট কোম্পানির একটা দাম, সরকারি কোম্পানির একটা দাম, মানুষ কি দুই জায়গা থেকে, প্রাইভেট কোম্পানি থেকে বেশি দাম দিয়ে তেল কিনবে না? ডেফিনেটলি সরকারের উপর চাপ বাড়বে। তখন প্রাইভেট কোম্পানি এই যে এখন যে চাপ দিয়ে নীতিমালা রাতারাতি পরিবর্তন করে ফেলছে, অনুমতি দেয় না দেখে চেয়ারম্যান সরিয়ে দিয়েছে, তখন তারা আবার সরকারের উপর একইভাবে প্রেসারাইজ করবে যে দিনে দিনে তুমি দাম বাড়াও, দাম না বাড়ালে তো আমি ব্যবসা করতে পারতেছি না। এখন যেভাবে ওরা জিম্মি করে একটা চেয়ারম্যানকে হটাই দিতে পারছে, তখন তারা সারা দেশকে, ইভেন একটা গভর্নমেন্টকেও জিম্মি করতে পারবে, এবং এর পুরোপুরি এই জিনিসটা পুরোপুরি সাফার করবে এই দেশের প্রত্যেকটা মানুষ। এছাড়া বসুন্ধরার মতো মাফিয়া গ্রুপের হাতে গেলে তেল আমদানির এলসি তে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করে বিদেশে অর্থ পাচারের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি আমদানি পরিশোধন ও খুচরা বিক্রি একই প্রতিষ্ঠানের হাতে থাকলে তেলে ভেজাল হওয়ার সম্ভাবনা বাড়বে, তেলের বাজারে দাম নিয়ন্ত্রণে থাকবে না। সবচেয়ে বড় সংখ্যা হলো বসুন্ধরার হাতে গেলে তেলের মধ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করতে পারে, আর তেলের মধ্যে ভেজাল আছে কিনা সেটা চেক করার মতো স্বাধীন ফুয়েল মার্কিং যে সিস্টেম বা স্বাধীন ফুয়েল মার্কিং যে ল্যাবরেটরি, সেটাও বাংলাদেশে নাই। এছাড়া বসুন্ধরা তেলের মধ্যে ভেজাল মেশাচ্ছে কিনা সেটা চেক করার সক্ষমতা নিয়েও কিন্তু এখনো প্রশ্ন আছে। আর বসুন্ধরার টাকা পাচারের অতীত ইতিহাস আছে, তাই জ্বালানি তেলের মতো এত সংবেদনশীল একটা খাত, পুরোপুরি খাত যদি বসুন্ধরার মতো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে যায়, তাহলে 40,000 কোটি টাকার এক বিশাল বাজার তাদের একক হাতের মুঠোয় চলে যাবে। সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয় এই বিশাল অঙ্কের এলসি বা ঋণপত্র ঘিরে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটেড জিএফআই এবং অন্যান্য অর্থনৈতিক হিসাব বলছে, বাংলাদেশ থেকে বিদেশে যত টাকা পাচার হয় তার 80% হয়ে থাকে বাণিজ্যের আড়ালে, ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। বাংলাদেশে বিদ্যুৎ সেক্টরে গত 15 বছরে তা হয়ে আসছে। সিআইডিও দুদকের সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ঢাকার একটি আদালত সাইমসো বানানবীরের দুবাইয়ের বুর্জ খলিফায় কেনা ফ্ল্যাট, যুক্তরাজ্যের 6টি কোম্পানির শেয়ার এবং সাইপ্রাসের স্লোভাকিয়া কেনা নাগরিকত্ব বা গোল্ডেন পাসপোর্ট ও বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। অর্থ পাচার, হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি নিয়ে দেশি বিদেশে এমন কড়াকড়ির মধ্যেই তাদের হাতে তেল আমদানির পুরো লাইসেন্স দেয়া দেশের জন্য আত্মঘাতী ছাড়া আর কি বা হতে পারে? দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মঘাতী হলে এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা যে বিএনপি ইতিমধ্যে সেই নীতিমালা পাশ করে বলা যায় জ্বালানি তেলের মতো এত সংবেদনশীল খাত বসুন্ধরার হাতে তুলে দিয়েছেন। অথচ সেই বসুন্ধরা হাতে তুলে দিয়েছে যে বসুন্ধরা গ্রুপ হাসিনা পালানোর আগে, অর্থাৎ 3 আগস্ট হাসিনার সাথে কবরে পর্যন্ত যেতে চেয়েছিল, হাসিনার সাথে আমৃত্যু পর্যন্ত থাকতে চেয়েছিল। বিএনপি আসলে কোন দিকে যাইতেছে? তারেক রহমান আসলে কোন দিকে যাইতেছে? এই রাজনীতি কি আদৌ বিএনপির রাজনীতি? এরপর আসলে সংবিধান সংস্কার বিষয়। সংবিধান সংস্কার নিয়ে বিএনপি সর্বপ্রথম আলাপ তুলেছিল এবং লাস্ট অনেকগুলো বছর ধরে, বিশেষ করে তাদের 31 দফার মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বড় সড় একদম দালিলিক আলাপ তুলছে। কিন্তু ক্ষমতায় আসার পর সেই সংবিধান সংস্কার তো দূরে থাক, তাদের 31 দফারই তারা দফা করে ফেলছে। সংবিধান সংস্কারের নামও এখন বিএনপি শুনতে পারে না। এগুলো নিয়ে ডিটেল আমরা অন্য ভিডিওতে কথা বলবো, কিন্তু আজকের ভিডিওতে যেই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কথা বলা দরকার সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিএনপি প্রায় 1 যুগ ধরে দাবি করে আসছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য। মাজহার হোসেন মামলার রায় অনুসারে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা, বিচারপতি নিয়োগের জন্য স্বাধীন নীতিমালা প্রণয়ন করা। অন্তর্বর্তী সরকার সে বিষয়ে বলা যায় বিএনপির দাবিকে প্রাধান্য দিয়ে এরকম 2টা নীতিমালা প্রণয়ন করে এবং এগুলো জুলাই সনদের মাধ্যমে প্রাধান্য পায় বিএনপি। সেখানেও জুলাই সনদেও বিএনপি গিয়ে সই করে আসেন। কিন্তু ক্ষমতায় বসার পর বিএনপি পুরো 180 ডিগ্রি পল্টি নিয়ে আসে। অন্তর্বর্তী সরকার মানে যে দাবিটা বিএনপি করে আসছে লাস্ট ডিকেড ধরে, সেই দাবি অনুসারে অন্তর্বর্তী সরকার যে এই 2টা অধ্যাদেশ প্রণয়ন করে, যেমন স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ এবং বিচার বিভাগ নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, এই 2টা অধ্যাদেশই বিএনপি ক্ষমতায় আসার পর বাতিল করে দেয়। অর্থাৎ কাগজে কলমে মুনাফিকি যাকে বলে আর কি। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। তার সহজ মানে হলো বিএনপি গত 15 বছর সংস্কারের নামে, বিচার বিভাগের স্বাধীনতার নামে যত রামায়ণ পড়িয়েছে, যত মহাভারত পড়িয়েছে দেশের মানুষকে, সবই ছিল মিথ্যা ভণ্ডামি। এখন এই যে তারেক রহমান বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করলেন, বিচার বিভাগের জন্য একটা কালো দিন উপহার দিলেন, বিচার
বিভাগ স্বাধীন করার যে সুবর্ণ সুযোগ, যে গোল্ডেন অপরচুনিটি ছিল, সেটাও তিনি বাতিল করে দিলেন। এই কাজটা করে তারেক রহমান আসলে কি অর্জন করলেন? তারেক রহমান লাগা দান লাগা টাইপের কয়জন বিচারপতি নিয়োগ দিতে পারবেন? ধরেন তারেক রহমান মনে করে নিলাম তারেক রহমান হাসিনার চাইতে শক্তিশালী হলেন, যদিও তাত্ত্বিক ভাবে বা একদম দার্লিক ভাবে সম্ভব না তারেক রহমান হাসিনার চাইতে শক্তিশালী হওয়া। তারপরেও ধরে নিলাম তারেক রহমান হাসিনার চাইতে শক্তিশালী হলেন। হাসিনা টানা 3টে ইলেকশন রিগ করলেন, তারেক রহমান ধরলাম 4টা ইলেকশন রিগ করলেন বা 5টা করলেন, সর্বোচ্চ 25 বছর থাকবেন। এই 25 বছরে তারেক রহমান কয়টা লাগা দান লাগা টাইপের বিচারপতি নিয়োগ দিতে পারবেন? 5টা, জোরে গেলে 6টা বা ম্যাক্সিমাম 7টা, তার বাইরে তো না। কিন্তু তারেক রহমান এরপরেও তো একটা সময় পর তারেক রহমানকে দেশের ক্ষমতা ছাড়তে হবে, ভালোভাবে হোক খারাপ ভাবে হোক। স্বৈরাচার পতন ভালোভাবে হয় না। তো ক্ষমতা ছাড়ার পর এরপর যারা আসবে তারা বিচার বিভাগ স্বাধীন করবে। এখন কিন্তু আওয়ামী লীগও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, বিচার বিভাগ স্বাধীন না, হাসিনার ভার্ডিক্ট স্বাধীনভাবে হয় নাই, ক্যাঙ্গারু কোর্ট বলতেছে। হাসিনার আমলে কিন্তু বিএনপি ক্যাঙ্গারু কোর্ট বলছে। এই ক্যাঙ্গারু কোর্টকে কিভাবে মানুষের কোর্টে রূপান্তর করা যায় সেই সুযোগ যখন আসছে, তারেক রহমান সে অধ্যাদেশই বাতিল করে দিয়ে অল্টারনেট ভালো অধ্যাদেশ তো নিয়ে আসলেন না। তো এই যে তারেক রহমানের হাতে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এই দেশের বিচারিক অঙ্গনে, মানে আদালতের অঙ্গনে এক গোল্ডেন বয় হয়ে থাকার, এক মানে কালজয়ী নেতা হয়ে থাকার, সেই সুযোগ তারেক রহমান হাতছাড়া করলেন এই অধ্যাদেশগুলো বাতিল করে দিয়ে। আনফরচুনেটলি তারেক রহমান সেটা না করে বেছে নিলেন হাসিনার পথ। হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান ওই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ওই পথে হাঁটতেছেন। দেশে গ্যাসের চরম সংকট চলছে, এর আগে ছিল তেলের ক্রাইসিস, সাথে বিদ্যুতের মানে লোডশেডিং। আচ্ছা, এই ক্রাইসিস ইচ্ছাকৃত কৃত্রিমভাবে দীর্ঘায়িত করা হচ্ছে কি? উচ্চ মূল্যে এলএনজি আমদানি এবং বিদেশি কোম্পানিকে দিয়ে নতুন টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার দায়িত্বটাও তাদেরকে দিতে জনসমর্থন আদায় করার জন্য সরকার এবং সাথে আন্তর্জাতিক কোম্পানিগুলো কি কাজ করছে? আরো ক্রিটিক্যাল এবং ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, পুরো আলোচনাটা আজকে শুনবেন। এলএনজি আমদানিতে বছরে গড়ে 47,000 কোটি টাকা খরচ হয়। গত বছর এই খাতে ভর্তুকির পরিমাণ ছিল 6,000 কোটি টাকা। ইরান যুদ্ধের কারণে চলতি বছরের প্রথম 6 মাসে এলএনজি আমদানির ব্যয় 60,000 কোটি টাকা পার হয়ে গেছে। একই সময়ে ভর্তুকির পরিমাণও সম্ভবত 16,000 কোটি টাকা বা তার বেশি। অভ্যন্তরীণভাবে মানে দেশের মধ্যে গ্যাস উত্তোলনের ব্যয় এলএনজি আমদানির তুলনায় অনেক কম। ফলে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন এবং সরবরাহ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার সুযোগ থাকলেও সেই ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে শক্তিশালী করার কথা বলা হচ্ছে অনেকদিন থেকেই, কিন্তু বাস্তবে যে পাইপলাইন নির্মাণ করা দরকার সেখানে কোনো অগ্রগতি নাই। নতুন কূপ খনন, গ্যাস উত্তোলনের কোনো গতি নাই। কিন্তু এলএনজি আমদানির জন্য টার্মিনাল নির্মাণে কিন্তু সরকারের অনেক আগ্রহ। দেশের বর্তমান 2 ভাসমান এলএনজি টার্মিনাল বয়স 10 বছর হয় নাই। এর মধ্যেই এই 2 টার্মিনালের ত্রুটি একটা নিয়মিত ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো এসব ত্রুটির সময় মতো মেরামত না করে 2টা কোম্পানি গড়িমসি করে, আর দুর্ঘটনা একটা ঘটছে এবং এর ফলে প্রায় 1 মাস ধরে একটা টার্মিনাল বন্ধ। সামিটে একটা টার্মিনাল আছে, ওইটা ঠিক থাকলেও কার্গো থেকে এলএনজি খালাস না করে পরিচালনাকারী কোম্পানি এক্সিলারেট এনার্জি নানান যুক্তি দেখাচ্ছে। এইবার ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আলাপ করি। এলএনজি সংকট ইচ্ছা করে দীর্ঘায়িত করা হচ্ছে তার একটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে। সৌদির আরামকোর পাঠানো এলএনজি বাহী কার্গোকে পুরনো এবং ঝুঁকিপূর্ণ বলে খালাস করে নাই এক্সিলারেট, মানে মার্কিন কোম্পানি। অর্থাৎ এটি থেকে সামিটের ভাসমান যে টার্মিনাল, এলএনজি টার্মিনাল, ওইখানে খালাস করা হয় নাই, এলএনজি খালাস করা হয় নাই। এলএনজির অভাবে সামিটের টার্মিনালও বন্ধ হয়েছে। সামিটের এলএনজি টার্মিনালের টেকনিক্যাল সাপোর্ট দেয় হইল আমেরিকান এক্সিলারেট। নতুন টার্মিনাল যদি হয় দেশে, দায়িত্ব কে পাবে? এক্সিলারেটের চান্সই সবচেয়ে বেশি। এখন কথা হলো সরকারকে ইনভলভ। সরকার প্রথমে এই যে খালাস হলো না, এটার কথা বলছিল যে বৈরী আবহাওয়ার কারণে খালাস করা যায় না। আসল কারণ এলএনজি খালাসে এক্সিলারেটরের আপত্তি, এবং সেই জাহাজ কিন্তু ফিরেও গেছে। তাহলে সরকার কেন প্রথমে ভুল তথ্য দিল? ভুল নাকি মিথ্যা কি বলবো, যাই হোক, অদ্ভুত ব্যাপার হলো 2021 সালেও এই ধরনের একটা কার্গোতে এলএনজি আসছিল ওই সামিটের ওখানে। এক্সিলারেট সেই সময় কিন্তু ওই কার্গো থেকে খালাস করেছিল। তাহলে এখন আপত্তি কেন? আর এর মধ্যে এই জ্বালানি সংকট মোকাবেলা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 2029 সালের মধ্যে 3টা নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের ঘোষণা সরকার দিছে। শব্দগুলো খুব পরিচিত। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন মনে আছে? সেই কালো আইন, যে আইনে হাসিনার আমলে রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের একের পর এক লাইসেন্স দেওয়া হয়েছিল, যেগুলো দিয়ে সামিটদের বড়লোক বানানো হয়েছিল। আর আওয়ামী লীগ আমলে ক্যাপাসিটি চার্জের নামে দেওয়া হয়েছিল 1 লাখ কোটি টাকারও বেশি। সরকার বদলাইছে 2 বার, কিন্তু ক্যাপাসিটি চার্জ কিন্তু সরকার দিয়ে যেতেছে। লোডশেডিং এর রেকর্ড, কোথাও কোথাও 18 ঘন্টার মধ্যে বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসায় রেখে ক্যাপাসিটি চার্জ এখনো দেওয়া হচ্ছে। কিন্তু বিদ্যুৎ সংকট আর এখন গ্যাস সংকটকে কাজে লাগিয়ে চলছে এলএনজি টার্মিনাল নির্মাণ আর আমদানির লবি। আর যেটা বলছিলাম, নতুন এলএনজি টার্মিনাল স্থাপন করলে এক্সিলারেটরের পাওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রতিমন্ত্রী সাহেব বলতেছেন দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কিছু করা হবে না। আচ্ছা, হঠাৎ করে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন কই থেকে আসলো? একটা বড় কাহিনী হয়েছে এর মধ্যে, আমরা অনেকেই খেয়াল করি নাই। সেটা অলরেডি হয়ে গেছে।
সেই আলাপ দিয়েই শেষ করব। তার আগে যে ঘটনাগুলো ঘটতেছে এর মধ্যে সেইটা একটু বলি। ঘটনা আসলে কি, কানাডিয়ান একজন লেখক আছে, সিনেমা বানায়, নির্মাতা, মানে চলচ্চিত্র নির্মাতা নমি ক্লেইন। তার একটা বই আছে, বিখ্যাত বই, দ্য শক ডক্ট্রিন, দ্য রাইজ অফ ডিজাস্টার ক্যাপিটালিজম। সেই বইয়ের আলাপ হইল, কোনো দেশে যদি প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট কোনো দুর্যোগ হয়, তাহলে সেই সুযোগে সেখানে নানা ধরনের অর্থনৈতিক তৎপরতা শুরু করা যায়, নানা রকম অর্থনৈতিক তত্ত্বের পরীক্ষা নিরীক্ষা চলে, আবার নতুন নতুন প্রকল্প নেওয়া যায়। নমি ক্লেইন বলতেন যে এসব তত্ত্ব এবং প্রকল্প হয়তো সাধারণ অবস্থায় মানুষ গ্রহণ করতো না, এমনকি হয়তো তীব্র প্রতিবাদও করতো, কিন্তু প্রচন্ড বিপর্যয় যখন, তখন ওই বিপর্যয়ের মধ্যে থাকা মানুষ এগুলো খুব সহজে মাইনে নেয়, এমনকি এটা সমর্থন করে, নতুন টার্মিনাল বানানো দরকার। এইটাকেই নমি বলছে ডিজাস্টার ক্যাপিটালিজম বা বিপর্যয় কেন্দ্রিক পুঁজিবাদ। নমির পর একজন অস্ট্রেলিয়ান জার্মান অনুসন্ধানী সাংবাদিক এবং লেখক, ওনার নাম হচ্ছে অ্যান্টনি লোয়েনস্টেইন, 2015 সালে একটা বই লিখছিলেন, ডিজাস্টার ক্যাপিটালিজম মেকিং এ কিলিং আউট অফ ক্যাটাস্ট্রফি। উনি বলছেন বিপর্যয় কেন্দ্রিক পুঁজিবাদ যতটা না প্রাকৃতিক দুর্যোগ থেকে হয়, তার থেকে অনেক বেশি হচ্ছে মানব সৃষ্ট। মিলা যায়, তাই না? এইবার দেখি আসল কাহিনী, এর মধ্যে ভেতরে ভেতরে কি ঘটে গেছে। টিকে গ্রুপ নামে একটা ব্যবসায়ী গ্রুপ আছে, না এটা তারেক রহমান গ্রুপ না, এটা এমনিতে টিকে গ্রুপ। তারা রিফাইনারি হিসেবে অকটেন সাপ্লাই করে। তাদের সুপার পেট্রোকেমিক্যালের বর্তমান রিফাইনারির বার্ষিক পরিশোধন ক্ষমতা 5 লাখ টন। হিসাবগুলো মনে রাখি। এই যে দেশে ভয়াবহ জ্বালানি সংকট চলছে, এই সময় টিকে গ্রুপ চাহিদা অনুযায়ী পিপিসি কে অকটেন সরবরাহ করে নাই। আবার এদের অকটেনের মানও ভালো না, অনেক অভিযোগ আছে। তাহলে কি করা উচিত? তাদের অনুমোদন বন্ধ করা নাকি অন্য কিছু? হয়েছে কি, সেই টিকে গ্রুপকে এখন দেয়া হচ্ছে 22 লাখ টন পরিশোধনের অনুমোদন, এই ক্রাইসিসের সময় যারা সরবরাহ করে নাই। কেন? কারণ জ্বালানি সংকট। টিকে এখন নতুন আরেকটা বড় রিফাইনারি স্থাপন করতেছে, 2027 সালে মার্চে নির্মাণ শেষ হবে। এইটা রিফাইন করবে 17 লাখ টন, 17 আর আগের 5, মোট 22 লাখ টন। দেশে প্রতি বছর জ্বালানি তেলের চাহিদা মোটামুটি 65 লাখ টন। মানে রাষ্ট্রীয় মালিকানাধীন একটা আছে ইস্টার্ন রিফাইনারি, তাদের ক্ষমতা 15 লাখ টন। অনেকদিন থেকে কথা হচ্ছে যে ইস্টার্ন রিফাইনারি মানে সরকারিটার ক্যাপাসিটি 30 লাখ টন বাড়ানো যায়, বাড়ানো দরকার। প্রজেক্ট প্রপোজালও রেডি করা আছে, অনেক আগে থেকে শুনতেছি আমরা, কিন্তু অর্থের নাকি অভাব, এই কারণে প্রকল্পটি করা যাচ্ছে না, আটকে আছে। আর বেসরকারি খাতে বিভিন্ন গ্রুপ রিফাইনারি স্থাপন করছে। বোঝা যাচ্ছে কি, ইস্টার্ন রিফাইনারি মানে সরকারি রিফাইনারির প্রকল্পটি আটকে কেন আছে, এর উদ্দেশ্য কি? আর ডিজেল আমদানি এবং সরবরাহের একটা বড় অংশ বেসরকারি খাতে দেয়ানটা তো মোটামুটি ফাইনাল করছে সরকার। মন্ত্রী মশাই এর পক্ষে সাফাই গাইছেন সুযোগ পাইলেই। পেট্রোল পাম্পের লাইন দেখে নাকি তার বুক ফেটে কষ্ট হইতেছে জনগণের জন্য। তাই বেসরকারি খাত মানে ব্যবসায়ীদের হাতে দিতে হবে। কথা হলো, যদি বসুন্ধরা বা অন্য কোনো ব্যবসায়ী গ্রুপ পারে, তাহলে সরকারের সমস্যা কি? ব্যবসায়ীরা কি ডিজেল বাংলাদেশে বানাবো? বাংলাদেশে তো বানাবে না, চায়না থেকে ইম্পোর্ট করবে। চায়না থেকে ইম্পোর্ট করবে, সরকার যেখান থেকে আনে, ব্যবসায়ীরা ওই জায়গা থেকে আনবে। যাই হোক, বাকিটা এবার আপনারা মিলায় নেন, পুরো কাহিনীটা আসলে কোন জায়গায় ঘটতেছে। এই যে এত ক্রাইসিস আমরা দেখতেছি, গ্যাস নাই, তার আগে তেল ছিল না, ডিজেল আমদানির জন্য বেসরকারি খাতে দেওয়া লাগবে, কিংবা এই যে একের পর এক ক্রাইসিস। কারণ যেহেতু মানে গ্যাস নাই, গ্যাস না থাকার কারণে এখন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না জন্য আপনার লোডশেডিং কোথাও কোথাও 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে। এবং শিল্পাঞ্চলগুলো মোটামুটি বন্ধ একরকম, মানে গাজীপুর নারায়ণগঞ্জের অবস্থা তো ভয়াবহ। এবং এর ফলে যদি গার্মেন্ট শিল্প ধ্বংস হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি কোথায় যায় দাঁড়াবে? গার্মেন্ট শিল্প একটা হিসাব, মানুষ মনে করে যে গার্মেন্টস দিয়ে আমাদের রেমিটেন্স মানে বিদেশি ডলার আসে, আমাদের রিজার্ভ বাড়ে, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র রিজার্ভ বাড়ার ব্যাপার না। ধরেন মানে বিদেশে যারা থাকে তারা রেমিটেন্স পাঠান, ওইটা কিন্তু একদম ছাক্কা। কারণ আপনার ধরেন $10 যদি আসে, $10 দেশেই থাকে। কিন্তু যদি গার্মেন্টসের $10 আপনার এলসি হয়, এই $10 কিন্তু থাকে না। এর মধ্যে $6 আবার আমরা চায়নায় পাঠাই, সেখান থেকে আবার ওই গার্মেন্টসটা তৈরির যে পণ্য, কাপড় কিংবা অন্যান্য বাটন জিপার যাই আছে, এগুলো আবার আমরা আমদানি করি, তাহলে থাকে কিন্তু $4। তাহলে আপনার একটা হিসাব হইতে পারে যে আসলে গার্মেন্টস এত বেশি তো না, যত বড় দেখা যায় এত বেশি তো আসলে আমাদের রিজার্ভে বাড়ে না। কিন্তু ইম্পর্টেন্ট আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে কর্মসংস্থান। এর সাথে কত কোটি মানুষ ইনভলভ, চিন্তা করেন। যদি গার্মেন্ট শিল্প দেশ থেকে চলে যায়, মানে দেশে যদি গার্মেন্ট শিল্পের বিপর্যয় ঘটে, তাইলে এই মানুষগুলোর কি হবে? আর কর্মসংস্থান যদি না থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, খুব স্বাভাবিক ব্যাপার। যে মানুষের কাজ থাকবে না, সেই মানুষ অপরাধে যুক্ত হবে, সিম্পল। ফলে দেশের আইন শৃঙ্খলার স্থিতিশীলতার জন্য কিন্তু আপনার কর্মসংস্থান দরকার, কর্মসংস্থানের জন্য দেশে গার্মেন্ট শিল্প দরকার, আর গার্মেন্ট শিল্পের জন্য গ্যাস দরকার, গ্যাস নাই। এখন এই সব ক্রাইসিস মিলে আপনি বেসরকারি খাত আর হচ্ছে বিদেশি কোম্পানি, ঘুরে ফিরে আপনি ওই জায়গায় যাচ্ছেন। মানে যে মাঝে মাঝে অনেকে এখন বলতে শুরু করছে যে সবই যখন বেসরকারি, তাহলে সরকারটা কেন সরকারি থাকবে? সরকারটাও বেসরকারি খাতে চলে যাক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনাদের প্রতিক্রিয়া বা অভিব্যক্তিটা কি থাকবে? সেনা কর্মকর্তা জাফর সরকার যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর প্রসঙ্গে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে লিখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তিনি বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় আসলে কোন দলগুলো কি করছে এবং কারা দেশকে অশান্ত করতে চায়, ভালো মন্দ উভয়ই বিশ্লেষণ করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারা জানাবেন আপনাদের কাছে এই সাবেক সেনা কর্মকর্তা জাবর সরকারের বক্তব্য কেমন লেগেছে, আসলে তার বক্তব্য নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কী থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে সবার আগে পাওয়ার জন্য। আমি একটা কথা এখানে অ্যাড করতে যাব, একটা কথা যুক্ত করতে চাইব, সেটি হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি মনে করি শান্তভাবে বিরোধী দল সরকার দল মিলে একটা আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করা। তা না হলে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে চ্যালেঞ্জ করেছে, আমরা দেখেছি বিরোধী দল প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে। পাল্টা চ্যালেঞ্জ দেওয়া নেওয়া এটি এখন সময় নয়, এখন সময় একে উপরে দোষ না চাপিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।